আশা করি সবাই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। আজকে আমরা শুরু করব ধারকের মিশ্র সমবায়। আমরা ধারকের শ্রেণী সমবায় পড়েছি, সমান্তরাল সমবায় পড়েছি। আজকে সেই দুটো সমবায়ের যে অঙ্কগুলো করেছি, ধারকগুলোকে যেভাবে জুড়েছিলাম, সেগুলো তাদেরকে আবার একত্রে জুড়ব। মানে দু রকম থাকবে, একটা অঙ্কের মধ্যে বা একটা সার্কিটের মধ্যে দু তিন রকম কম্বিনেশন থাকবে। সেখানে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় দুটোই কিন্তু পাঞ্চ করা থাকবে। আজকে ক্লাসটা তোমরা যদি গোটাটা দেখো, আমি শিওর যে তোমরা এই যে মিশ্র সমবায়ের যে অঙ্কগুলো, তাতে যে তোমাদের ভয় রয়েছে একটা, সেই ভয় শিওর কেটে যাবে। তো তোমরা গোটাটা ভালো করে লক্ষ্য করো। তো আমি একটা ছবি বোর্ডে এঁকে রেখেছি, লক্ষ্য করো সেটা কি এঁকেছি। আমি চারটে ধারক নিয়েছি, C1, C2, C3, C4। লক্ষ্য করো কেমনভাবে জুড়েছি। এই দুটো আছে পরপর, এই দুটোকে আমি জুড়েছি পরপর, এখান থেকে এই পর্যন্ত পরপর জোড়া আছে। মানে এইটুকু আছে বলতে গেলে শ্রেণী সমবায়। আর পরের টুকু যেটা জুড়েছি মানে C3 আর C4 আছে সমান্তরাল সমবায়। আবার আমি বলছি এইটুকু আছে শ্রেণী সমবায় আর এইটুকু আছে সমান্তরাল সমবায়। এটা আছে শ্রেণী আর এইটা আছে সমান্তরাল। এইটুকু দেখলাম। এরপরে ওরা কিছু হবে, আমি যতটুকু পারবো ততটুকু করবো। এই যে নিউমেরিক্যালগুলো বা এই যে প্রবলেমগুলো, এই যে জটিল সার্কিট তোমায় দেওয়া হবে, সেগুলো সলভ করার প্রথম মূল মন্ত্র একদম মন্ত্রের মতো মনে রাখো যে তুমি যতটুকু দেখতে পাবে ততটুকুই তুমি সলভ করবে, বেশি কিছু করতে যাবে না। তারপরে স্টেপ বাই স্টেপ আঁকবে, আমি যেভাবে বলছি সেইভাবে করবে, সব অঙ্ক সলভ হবে। তো দেখো আমি কিভাবে কি করছি। প্রথম এ আর বি বিন্দুর মধ্যে আমাকে যদি তুল্য ধারকত্ব নির্ণয় করতে বলে, তাহলে আমি এ বি বিন্দুটা জীবনে চেঞ্জ হবে না। তুল্য ধারকত্ব মানে কি, এ আর বি বিন্দুটার মধ্যে, তোমাদের বাড়িতে মনে করো এ আর বি বিন্দুর মধ্যে চারখানা ধারক লাগানো আছে। তুমি চাইছো বা মিস্ত্রি চাইছে যে এই চারটে ধারককে খুলে দিয়ে আমি ওই এ বি বিন্দুর মধ্যেই একটা এমন ধারককে আনবো যে এই চারজনের সমান কাজ করবে, চারজন থেকে যা কাজ করছে তার সমতুল্য কাজ করবে, তবেই তো বলবো যে তুল্য ধারক। তাহলে লক্ষ্য করো এবারে কিভাবে করা হবে, যে এ বি বিন্দুটা চেঞ্জ হবে না। তাহলে এ বিন্দু যেখানে আছে, বি বিন্দু যেখানে আছে সেখানেই থাকবে। মাঝখানে তুমি এইগুলোকে ছোট করতে থাকবে, মানে এই চারটের জায়গায় একটা ধারক আনবে। তো একসঙ্গে আমরা পারবো না, আমরা স্টেপ বাই স্টেপ করব। কিছুদিন পর আমরা প্র্যাকটিস করার পর যখন এক্সপার্ট হয়ে যাব, তখন আমরা অনেকটা স্টেপ জাম্প করতে পারবো। তো এই C1 C2 কিসে রয়েছে, শ্রেণী সমবায়। তাহলে এখন ভালো করে দেখো কিভাবে করছি এটা সলভ। আমি এখানে কিছু ভ্যালু ধরে নিচ্ছি। C1 কে ধরে নিলাম যে C, C2 কেও C ধরলাম, C3 কেও C ধরলাম, C4 টাকেও C ধরলাম। মানে যদি চারটে ধারকেরই মান C হয়ে থাকে, তাহলে প্রত্যেকটাকে আমি এখন C বলে যদি চালাই, তাহলে আমাদের ক্যালকুলেশন সহজ হবে। আমি প্রথম করছি, তাই সব কটার মান C ধরলাম। তাহলে শ্রেণী সমবায় মানে এই যে C1 আর C2 ছিল, C1 ও C2 এর তুল্য ধারকত্ব, যদি সেটাকে C ড্যাশ নাম দাও, এইটা তুল্য ধারকত্বকে যদি আমরা C ড্যাশ নাম দিই, এরা শ্রেণী সমবায় রয়েছে, তাহলে আমরা লিখবো 1/C ড্যাশ ইজ ইকুয়াল টু 1/C প্লাস 1/C। মানে অ্যাকচুয়ালি 1/C1 প্লাস 1/C2, সেটার জায়গায় লিখেছি 1/C প্লাস 1/C। এখান থেকে করলে চলে আসবে, নিচে আসবে C 1 প্লাস 1 1/C ড্যাশ বা C ড্যাশ সমান সমান C/2। মানে এই মাঝের বিন্দুটা মাঝখানে রাখলাম, আর এই পারে যে ধারক দুটো ছিল তাদের জায়গায় আমি আজকে একটা ধারককে আনতে পারি যার ধারকত্ব হবে C/2। তুল্য ধারকের মানেই তো তাই। এই দুজনের জায়গায় আমি একজনকে রিপ্লেস করব, যার কাজ হবে এদের দুজনের কাজ যা, তার একার কাজ তাই হবে। তাহলে এটা হচ্ছে C/2। এবারে চলে আসা যাক এই পাশেরটা, মানে যেটা আমার C3 ছিল
আর C4 ছিল। তাহলে C3 আর C4 এর কথা ভাবো। এখন C3 ও C4 ওরা কোন সমবায় আছে? ওরা আছে সমান্তরাল সমবায়। C3 দেখো এই দিকটা এখানে জোড়া, এই দিকটা এখানে জোড়া। আমি বলেছিলাম এর থেকে যে দুটো তার বেরিয়ে থাকবে আর এর থেকে যে দুটো তার বেরিয়ে থাকবে সেইগুলো যদি একই জায়গায় জোড়া হয়, এর দুটো তার আর এর দুটো তার যদি একই জায়গায় জোড়া হয়, তাহলে এটা সমান্তরাল সমবায়। তাহলে C3 ও C4 এর তুল্য ধারকত্ব C ডবল ড্যাশ হলে C ডাবল ড্যাশ ইকুয়ালস টু কি লিখবো? C3 প্লাস C4 মানে C প্লাস C মানে 2C। তার মানে এই দুটো ধারককে আমি যদি খুলে দিই, তার জায়গায় আমি বাজার থেকে একটা ধারক কিনে এনে ইউজ করতে পারি যার ভ্যালু হবে 2C। ভালো করে বোঝো, আপাতত এতটুকু বললাম। এই দুটো শ্রেণী বুঝতে পেরেছি, তাহলে এইটুকু করব। এই দুটো সমান্তরাল বুঝতে পেরেছি, এইটুকু করব। বাকি যেখানে জোড়া ছিল সেখানে জুড়লাম, সিম্পল কাজ। এবারে চলে আসো যে এই সার্কিট থেকে তুমি এই সার্কিটে চলে এসছো, মানে তোমার কাছে 4টে ধারক ছিল, তুমি সেইটাকে সলভ করে দুটো ধারক আনতে পেরেছো, অনেকটাই কাজ হয়ে গেছে। এবারে এই দুটো ধারক কোন সমবায় আছে ভালো করে লক্ষ্য করো। সেই এ বি বিন্দু বললাম ফিক্সড থাকবে। এ বি বিন্দু তোমার বাড়িতে যে তোমাদের ওয়্যারিং রয়েছে, যে সার্কিট আছে সেই সার্কিট, যে কোনো বোর্ডে যে সার্কিট আছে সেই সার্কিট। তো সেই সার্কিটের আমি বাকি সার্কিট তো খুলে ফেলে দেবো না, সার্কিটের মাঝখানে এই 4টে ধারককে খুলে আমি একটা ধারক দিয়ে রিপ্লেস করতে চাইছি। তাহলে প্রথমে একটা দিয়ে পারিনি, 4 থেকে খুলে দুটোই করতে পেরেছি। এবারে দুটোকে খুলে আমি একটাই করে দেবো। এরা দুজন কিসে আছে? শ্রেণী সমবায় আছে। তাহলে আমি যদি এবার লিখে ফেলি যে তাহলে C/2 ও 2C এর তুল্য ধারকত্ব, এরা আবার শ্রেণী সমবায় আছে, সেটা যদি C ট্রিপল ড্যাশ হয় তাহলে 1/C ট্রিপল ড্যাশ ইকুয়ালস টু 1 এই ধারকটা কত? C/2। তাহলে নিচে C, 2টা উল্টে গেলে ওপরে 2, তাই না? 1/C/2 উল্টে গেলে 2/C প্লাস এটা কত? 1/2C। এখান থেকে যদি তুমি লসাগু করো তাহলে লসাগু হবে 2C, এখানে হবে 4 প্লাস এখানে হবে 1, তার মানে এটা চলে আসছে 5/2C। এখান থেকে C ট্রিপল ড্যাশ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2C/5। এটাই হচ্ছে সেই ফাইনাল ক্যাপাসিট্যান্স বা ক্যাপাসিটরটার ক্যাপাসিটি, যেটা আমি রিপ্লেস করব এই এ থেকে বি বিন্দুর মাঝে বসিয়ে, যার ভ্যালু হবে 2C/5। দেখো এই 4টে ধারকের জায়গায় আমি আজকে একটা ধারক, বাজারে যে ধারকটা কিনতে যাবো সেটার ভ্যালু হবে এইটা। এগুলো যদি C হয়ে থাকে তাহলে এটার ভ্যালু হবে 2C/5। এইটা কিনে এনে যদি তুমি ওই এ বি বিন্দুর মধ্যে 4 জনকে খুলে দিয়ে একে লাগিয়ে দাও, এটাকে যদি কানেক্ট করে দাও, তাহলে তোমার সার্কিটে যা যন্ত্রপাতি ছিল যেমন চলছিল তেমনই চলবে। এটাই হচ্ছে তুল্য ধারকত্ব। পরের কোশ্চেনটা দেখো, আমি আস্তে আস্তে ছবিগুলো চেঞ্জ করতে থাকবো, সার্কিটগুলোকে আস্তে আস্তে বড় করতে থাকবো, তোমরা ধীরে ধীরে লক্ষ্য করো। এখানে বলছে 3টে ধারক দিয়েছে, যেখানে 6 মাইক্রোফ্যারাড 3 মাইক্রোফ্যারাড এইভাবে কানেক্টেড আর 2টা এইভাবে কানেক্টেড। বলতে হবে এ আর বি বিন্দুর তুল্য ধারকত্ব কত। মানে সেই একই কথা, এ বি বিন্দুর মধ্যে আমি একটা ধারককে আনবো যার মানটা কত হবে, যার ধারকত্বের মান কত হবে। তো এইগুলো করার জন্য প্রথম বললাম তুমি যতটুকু খুঁজে পাবে শ্রেণী বা সমান্তরাল ততটুকুই করবে। তাহলে প্রথম দেখো এখানে কোনটা দেখা যাচ্ছে, কোনটা শ্রেণী বা সমান্তরাল। সবচেয়ে সহজ দেখা যাচ্ছে এই দুটো ধারক পরপর আছে, তাহলে এই যে জায়গাটা আছে এই জায়গাটা আমি রিপ্লেস করব, বাকিটা আমি করব না। আমি এই দুটো দেখতে পেয়েছি, তাহলে এই দুটোকে চেঞ্জ করব। আর ছবি আমি যেমন বলছি তোমরা বাড়িতে ঠিক এইভাবেই প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু বড় বড় সার্কিটও তুমি সমাধান করতে পারবে। আর স্টেপ জাম্প করলে কিন্তু ভুল হবে। তাহলে এখান থেকে লক্ষ্য করো 6 আর 3 কিসে রয়েছে? এটা শ্রেণীতে আছে, বোঝা যাচ্ছে তাই না? পরপর আছে, তাহলে শ্রেণী সমবায়। তাহলে 6 মাইক্রোফ্যারাড ও 3 মাইক্রোফ্যারাড এর তুল্য ধারকত্ব C1, তাকে আমি C1 নাম দিলাম,
হবে 1/c1 সমান 1/6 প্লাস 1/3। এখান থেকে লসাগু করে তোমরা দেখবে c1 হবে 2 মাইক্রোফ্যারাড। লসাগু করে উল্টে দিলে 2 মাইক্রোফ্যারাড হবে। তার মানে আমি নতুন করে ছবি আঁকি, তাহলে এইটা থেকে আমার ছবি চেঞ্জ হচ্ছে। আগেই বলেছি এ বিন্দু আর বি বিন্দু চেঞ্জ হবে না। তোমার বাড়িতে একটা ল্যাম্প বা বাল্ব খারাপ হয়ে গেছে, তা তুমি পুরো সার্কিট ছিঁড়ে ফেলে দেবে? সেরকম তো নয় না, যে বাল্বটা খারাপ হয়েছে সেই বাল্বটাকে পাল্টাবে নতুন একটা বাল্ব দিয়ে। তা এই জায়গার পরে এদিকে তো তার রয়েছে অনেক, এদিকে তো তার রয়েছে অনেক, তুমি সেইগুলো কেন খুলবে? এই তার যেমন আছে থাকবে, শুধু এই তিনজনকে নিয়ে আমার যদি প্রবলেম হয়, এই তিনজনকে খুলে দিয়ে আমি একজনকে এখানে ইউজ করবো। এটাই তো মেন ব্যাপারটা তুল্য ধারকত্বের। তাহলে এ বি বিন্দুর মধ্যে যেমন ছিল তেমন আঁকলাম, এই নিচের দিকে একটা ছিল, এটাকে আমি কিছু করিনি চেঞ্জ, তাহলে এই গেল। এটা কত ছিল? 2 মাইক্রোফ্যারাড। এটার উপর আমি কোনো কাজ করিনি। আর এই 6 আর 3 এই দুজনকে আমি আজকে রিপ্লেস করতে পারি 2 মাইক্রোফ্যারাড দিয়ে। কেননা যে 6 আর 3-এর তুল্য ধারকত্ব, 6 আর 3 শ্রেণীতে ছিল, তাদের তুল্য ধারকত্ব 2। তার মানে এই জায়গায় আমি আনতে পারি একটা 2 মাইক্রোফ্যারাডকে। ভালো করে ভাবো, 6 আর 3-এর জায়গায় আজকে একটা 2 মাইক্রোফ্যারাডকে আমি আনতে পারি। তাহলে 6 আর 3 ওই জায়গাটা থেকে এটা এসছে, লক্ষ্য করো, এই যে গোল পাকিয়েছিলাম এখান থেকে এই জায়গাটা এসছে। এবার লক্ষ্য করো যে এই 2 যেটা 6 আর 3 থেকে পেলাম, 6 আর 3কে চেঞ্জ করে দিই। 6 আর 3টা খুলে প্রথমে বাজার থেকে একটা 2 মাইক্রোফ্যারাডের ধারক এনে লাগিয়ে দিয়েছি। আবার আমার সব মেশিনপত্র চলছে ঠিকঠাক। এইবারে দেখো যে এখন 2 আর 2, এখন এই 2 আর 2 এর তুল্য ধারকত্ব বার করতে পারলেই হবে। সেটাই হবে এ বি বিন্দুর মধ্যে। এরা দুজন কিস রয়েছে? সমান্তরাল রয়েছে। এখন 2 মাইক্রোফ্যারাড ও 2 মাইক্রোফ্যারাড এর তুল্য ধারকত্ব হবে C2। এটাই হচ্ছে ফাইনাল। সেটা 2 + 2 করলে 4 মাইক্রোফ্যারাড, কারণ এরা সমান্তরাল আছে। তার মানে আমি এ আর বি বিন্দুর মধ্যে একজনকে আনবো যার ভ্যালু হবে 4 মাইক্রোফ্যারাড। দেখো, তার আনসার হলো এ বি বিন্দুর তুল্য ধারকত্ব হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। মানেটা হচ্ছে যদি তোমার বাড়িতে এরম একটা সার্কিট থাকে যেখানে 6, 3 আর 2 এইভাবে জোড়া আছে, তুমি এই তিনজনকে খুলে দিয়ে একটা ধারক বসাবে, তো সেই ধারকটা তোমায় বাজারে কিনতে গেলে দোকানদারকে তো বলতে হবে যে কত মাইক্রোফ্যারাডের ধারক দেবো, সেটা তো বলতে হবে দোকানদারকে। সেটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড একটা ধারক কিনে আনো, এই তিনজনকে ছিঁড়ে ফেলে দিয়ে ওইখানটায় জুড়ে দাও, যন্ত্র একদম ওকে চলবে। একই রকম একটা কোয়েশ্চেন দিলাম, দেখো এ বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে, সার্কিট দিয়ে দিয়েছে। এটা শর্টকাট, তাড়াতাড়ি তোমরা আগে ভিডিওটা পজ করে নিজেরা করো, তারপর আমারটা দেখো। এটার আনসার কিরাম করে করব না, প্রথম দেখে নেবো কোনগুলো শ্রেণী বা কোনগুলো সমান্তরাল। আমি বুঝতে পারছি যে এই তিনজন আছে শ্রেণীতে। আমি সার্কেল করে বোঝাচ্ছি, তোমাদের বাড়িতে প্র্যাকটিসের সময় সার্কেল করার দরকার নেই, তুমি বুঝতে পারলি হলো। তাহলে এইটার জায়গায় এই 3 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাডের তুল্য ধারকত্ব, ওরা কিসে আছে? সবাই শ্রেণীতে আছে। তাহলে 1/c1 সমান 1/3 + 1/3 + 1/3, তাহলে c1 সমান 1 মাইক্রোফ্যারাড। মানে আমি এ বি বিন্দুর মধ্যে এখন আবার ছবিটা আঁকতে পারি। নিচের দিকে থাকবে যেমন ছিল তেমন 4 মাইক্রোফ্যারাড, আর এইখানে চলে এলো একটা 1 মাইক্রোফ্যারাডের ধারক। 1 মাইক্রোফ্যারাডের ধারকটা কার পোস্টে এনেছি? কাদের পোস্টে এনেছি না, 3 মাইক্রোফ্যারাড 3টে ছিল, তাদেরকে খুলে দিয়ে 1 মাইক্রোফ্যারাডকে আমি বসিয়েছি। বিন্দু চেঞ্জ হবে না, আবার বলছি বিন্দুটা কখনো চেঞ্জ হবে না। এবি বিন্দু যার মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে বলবে সেটা ফিক্সড আগাগোড়া। আর এদের তুল্যরোধ হবে এখন 1 মাইক্রোফ্যারাড ও 4 মাইক্রোফ্যারাডের তুল্য ধারকত্ব C2 হবে 1 + 4 করলে 5 মাইক্রোফ্যারাড। মানে এই এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে একটা 5 মাইক্রোফ্যারাডের ধারককে যদি নিয়ে আসা হয় তাহলে আমার কাজ কমপ্লিট। এই চারজন যেভাবে জোড়া ছিল
তাদের তুল্য ধারকত্ব হচ্ছে 5 মাইক্রোফ্যারাড। পরের কোশ্চেনটা লক্ষ্য করো ভালো করে। এখানে একটা 4টে ধারককে জুড়ে দিয়েছে, যাদের প্রত্যেকের ধারকত্ব সি। একটা বর্গক্ষেত্র বানিয়ে দিয়েছে বা একটা চতুর্ভুজ বানিয়ে দিয়েছে। 4টে শীর্ষবিন্দুর নাম দিয়েছে পি কিউ আর এস। দুটো অঙ্ক দিয়েছে, পি ও কিউ বিন্দুর তুল্য ধারকত্ব নির্ণয় করো, আর পি আর আর বিন্দুর তুল্য ধারকত্ব নির্ণয় করো। প্রথম একটা ভাবা যাক। প্রথম আমি একটা করছি। পি আর কিউ বিন্দুর তুল্য ধারকত্ব বার করতে বললে, যখন যে বিন্দু দুটোর মধ্যে তুল্য ধারকত্ব বার করতে বলবে, ওই বিন্দু দুটো অঙ্কটা শেষ পর্যন্ত চলবে। আগের 3টে অঙ্কে আমি কি বললাম, যে দুটো বিন্দু এবি বিন্দুর মধ্যে বললে এবি বিন্দু দুটো শেষ পর্যন্ত থাকবে, ওই দুটো কোনোদিন মুছে যাবে না, ওই দুটো চলতে থাকবে। তাহলে যে দুটো বিন্দুর মধ্যে বলেছে সেই দুটো বিন্দু রাখবো, আর সেখান থেকে একটু বড় করে তার বার করে নেবো আমার সুবিধার জন্য, নাহলে ভুল করে কোথায় মুছে দেবো, সেই জন্য বলছি একটু তার বার করে রাখলাম। মানে ওইখান থেকে কানেক্ট হচ্ছে আমার এই 4টে ধারক। তো সেটাকে আমি ভালো করে লিখে রাখলাম, পি কিউ বিন্দু দুটো লিখে রাখলাম। আর 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 এস বিন্দু আমার লাগবে না, তাই আমি মুছে দিয়েছি, ওদের কাজ পরে আছে। এবারে চলে আসা যাক পি আর কিউ বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করব। এখন ভালো করে লক্ষ্য করো, এই ধারকগুলোর মধ্যে কোনগুলো কোন কানেকশানে রয়েছে, কোনটা সিরিজ কোনটা প্যারালাল, শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় খোঁজো। যেটা তুমি দেখতে পাবে সেইটুকুই করবে। ভালো করে এখানে ভিডিও পজ করে আগে নিজে করো। লক্ষ্য করো, এই সি এই সি এই সি, এই উপরে 3টি ধারক, এটাকে আমি C1, এটাকে C2, এটাকে যদি C3, এটাকে যদি C4 নাম দিই, তাহলে এই কটা লক্ষ্য করো একই রাস্তায় আছে, পর পর জোড়া। এখান থেকে লক্ষ্য করো, এখান থেকে এই গেল, এখান থেকে এই গেল, এখান থেকে এই গেল, তাহলে এটা পর পর জোড়া আছে। তার মানে এই জায়গাটা শ্রেণী সমবায়ে যুক্ত আছে। এটা পর পর 3টে কানেক্টেড রয়েছে, তাহলে ওই জায়গাটা শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে C1, C2 ও C3 এর তুল্য ধারকত্ব সেটাকে যদি C ড্যাশ নাম দিই, তাহলে 3টে ধারক প্রত্যেকের মান হচ্ছে C, প্রত্যেকের ধারকত্ব C যদি হয়, তাহলে আমরা জানি যে C ড্যাশ হবে C/3, 1/C প্লাস 1/C প্লাস 1/C করো, তারপরে লসও করো, উল্টে দাও, C/3 হবে। তাহলে এই ছবিটাকে চেঞ্জ করে এই পি বিন্দু যেমন আছে থাকলো, নিচের ধারকটা যেমন আছে থাকলো, কিউ বিন্দু রাখলাম। উপরের 3টেকে আমি আজকে একটা ধারক দিয়ে রিপ্লেস করব। পি এর পর থেকে শুরু হয়েছিল আর কিউ থেকে শেষ হয়েছিল, তাহলে এই 3জনকে খুলে দিয়ে আজকে এমন একটা ধারককে এনেছি যে ওদের 3জন থাকার সমতুল্য কাজ করছে, সেটা হচ্ছে C/3। তাহলে সার্কিটটা দেখো আমার ছোট করে এটা হয়ে গেল। তাহলে এবার C/3, এইটা হচ্ছে C4 সমান C ছিল, C/3 ও C4 এর তুল্য ধারকত্ব সেটা হবে, এরা দুজন কিসে আছে, সমান্তরাল, তাই না? এর যে দুটো তার বেরিয়েছে সেটা যেখানে জোড়া আছে, এর দুটো তারও সেম পয়েন্টের জোড়া। এর একদিকে তার আর এর একদিকে তার জোড়া আছে কিউতে, আর এর গুলো জোড়া আছে পিতে। এরম ভাবে থাকলে আমরা জানি এটা সমান্তরাল সমবায়। তাহলে সেটা হবে সি ডবল ড্যাশ হয়ে যাবে, জাস্ট অ্যাড হবে, কারণ সমান্তরাল আমরা জানি যোগ হয়। তার মানে 4C/3 এটা হচ্ছে এই সমবায়টার তুল্য ধারকত্ব। কোন দুটো বিন্দুর, যে কোনো বিন্দু নয়, পি আর কিউ বিন্দুর তুল্য ধারকত্ব। এবারে চলে আসা যাক পার্ট 2টাতে। বলছে পি আর আর বিন্দুর তুল্য ধারকত্ব নির্ণয় করো। মানে এখন যে বিন্দু দুটোর মধ্যে আমি কানেক্ট করব, সেই একটা ধারককে বাজার থেকে কিনে এনে, যেটা এই 4জনের সমতুল্য কাজ করবে, সেই কানেক্টিং পয়েন্ট দুটো কোনটা কোনটা, এই পি পয়েন্টটা আর আর পয়েন্ট। তাহলে কিউ আর এসটা বেকার, আমি এখন রাখবো না। এবার এই সার্কিটটায় ভালো করে লক্ষ্য করো, কারা কোন সমবায় আছে সেটা প্রথম তোমায় খুঁজতে হবে। ভালো করে যদি লক্ষ্য করো, এইখান থেকে দেখো এই দুজন আছে পরপর, এই দুজন দেখো পরপর আছে, এখান থেকে শুরু হয়েছে। শ্রেণী সমবায় কখন বলে,
একটা ধারক শুরু করে শেষ হলো, আবার সেখান থেকে আর একটা ধারক শুরু হয়ে শেষ হলো, এরম চলতে থাকলে তখন তাকে বলা হয় শ্রেণী সমবায়। তাহলে সেটা তো হচ্ছে এখানে, এইখান থেকে শুরু হয়ে এখানে শেষ হলো, এখান থেকে কি আবার হ্যাঁ একটু বেঁকেছে, তাতে সমস্যা কোথায়? পর পর আছে তো নাকি? শুধু লাইন দেখতে পারবেন না, বাঁকা হতেই পারে, এরাম গিয়ে এরকম গেলেও এটা শ্রেণী সমবায়, পর পর আছে তাহলেই শ্রেণী সমবায়। তাহলে এখন আমি পেয়ে গেলাম উপরেরটা একটা শ্রেণী সমবায়, আবার লক্ষ্য করো নিচেরটা একটা শ্রেণী সমবায়, ওপরটা একটা শ্রেণী সমবায়, নিচেরটা একটা শ্রেণী সমবায়। তাহলে এইটাকে যদি আমি C1 নাম দিই, এটাকে যদি C2 নাম দিই, এটাকে যদি আমি C3 নাম দিই, C3, এটাকে C4 নাম দিলাম, তাহলে প্রথমে ওপরে দুটো শ্রেণী বুঝে গেছি, আমি একটু মুছে নিচ্ছি। তাহলে C1 ও C2 এর তুল্য ধারকত্ব C ড্যাশড, দুটো ধারক যাদের মান C আর C, তাদের শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব হবে C/2, তাই না? 1/C প্লাস 1/C করে দেখো C/2। তাহলে এখান থেকে ছবি নতুন আমি আঁকছি, এই P বিন্দু আর R বিন্দু আজকে এরকম কোনাকুনি আছে, সমস্যা কোথায়? বাঁকা রয়েছে তো প্রবলেম কোথায়? কোনো ব্যাপার না। তাহলে এই পারে একটা ধারক আনলাম যার ধারকত্ব হবে C/2, আবার C3 ও C4 এর তুল্য ধারকত্ব, তাকে যদি আমরা C ডবল ড্যাশ নাম দিই, সেটাও হবে C/2, কারণ এইটা আবার শ্রেণী সমবায় জুড়ে আছে না, পর পর দেখো এখান থেকে শুরু করো, এখান থেকে পর পর যে বিন্দুটা হবে ওই বিন্দু টোপকে এই দিকের সঙ্গে এদিক ভাবা যাবে না, এর এই দিকে আলাদা করে ভাবতে হবে, এদিকে আলাদা করে ভাবতে হবে। তাহলে C আর C শ্রেণী সমবায়, তাহলে সেটাও C/2, মানে এখন P আর R বিন্দুর মধ্যে আর একটা ধারককে আমি জুড়ে দিলাম যার ভ্যালু C/2। এবার ভালো করে লক্ষ্য করো এরা দুজন কোন সমবায় আছে। এটাকে আমরা নাম দিয়েছি C ড্যাশড, আর এটাকে নাম দিয়েছি আমরা C ডবল ড্যাশড। তাহলে এখন C ড্যাশড ও C ডবল ড্যাশডের তুল্য হবে C টোটাল সমান C ড্যাশড প্লাস C ডবল ড্যাশড, মানে C/2 প্লাস C/2, মানে C হবে ফাইনাল আনসার। মানে P আর Q বিন্দুর মধ্যে তুমি একটা ধারককে বসাবে, যে ধারকটা এদের চারজনের সমান কাজ করবে, সেটা হচ্ছে C। দেখো জিনিসটা বুঝতে পারলে কিনা। এইবার ভালো করে লক্ষ্য করো, এটা একটু জটিল আমি করে দিয়েছি সার্কিটটা। প্রথমে তোমরা যারা বুঝে গেছো তারা ট্রাই করো, তারপর আমারটার সঙ্গে মেলাও। যদি দেখো যে মিলে গেছে তাহলে তুমি এর পরে যে কোনো কোয়েশ্চেন কিন্তু করতে পারবে। লক্ষ্য করো 5টা ধারক দিয়েছে যারা এইভাবে জোড়া রয়েছে। আগে করেছিলাম বর্গক্ষেত্র ছিল, আমি এখন একটা কর্ণ জুড়ে দিয়েছি। তাহলে এখন বলতে হবে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত হবে। তো লক্ষ্য করো যে এখানে কোনগুলো শ্রেণী কোনগুলো সমান্তরাল আছে সেটা প্রথম খুঁজতে হবে, ভুলভালভাবে ভাবলে হবে না। আমি নামকরণ করছি, এটাকে C1 বললাম, এটাকে C2 বললাম, এটাকে C3 বললাম, এটাকে C4 বললাম, আর ভিতরেরটাকে বললাম C5। এবার আমার কথাগুলো ভালো করে মেলাও। C1 আর C2 লক্ষ্য করো এইখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হয়ে পর পর যাচ্ছে এতটুকু, এরপর আবার দুটো রাস্তা ভাগ হয়েছে, তাহলে ওখানে যাব না। এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত ভালো করে লক্ষ্য করো শ্রেণী সমবায় আছে কিনা। এই দুটো আছে পর পর, এই দুটো আছে পর পর। আচ্ছা এই দুটো কিন্তু পর পর নেই, বি বিন্দুর মধ্যে বার করতে পেরেছে, এখান থেকে পর পর যেতে পারবো না, এখান থেকে মাঝখানে একটা রাস্তা আছে। যে দুটো ক্লিয়ার একদম দেখা যাবে এরকম পর পর গেছে, সেই দুটো শ্রেণী। এখান যদি মাঝখানে একটা রাস্তা বেরিয়ে যায় তাহলে এটা পর পর হলো না। তাহলে এই যে এখান থেকে C4 আর C3 অনেকে বলবে শ্রেণী সমবায়, না C4 আর C3 শ্রেণী নয়, মাঝখানে একটা রাস্তা আছে। বি বিন্দুটা বার করতে পারছে মানে কি, এদিকটা তো তোমার বাড়ির কানেকশন, এদিকে তো ব্যাটারি জোড়া হবে, এদিক দিয়ে তো পাওয়ার সাপ্লাই করা হবে, কারেন্ট পাঠানো হবে না, এদিকে একটা রাস্তা আছে, ওটা বাদ। তাহলে একদম যেটা ক্লিয়ার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই দুটো পর পর আছে শ্রেণী সমবায়। তাহলে প্রথম করে ফেলা যাক C1 ও C2 এদের তুল্য ধারকত্ব। আমি আর গোটা কথাটা লিখছি না। C1 আর C2 তুল্য ধারকত্ব এরা আছে কিসে? শ্রেণী সমবায়।
সেটাকে আমি সি ড্যাশ নাম দিলাম, সেটা হবে C/2, তাই না? নতুন ছবি এঁকে ফেলো, বাকি যেমন আছে তেমন থাকবে, বাকি কোনো ধারক আমি পাল্টাতে পারবো না। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা একটা ধারক, এটা একটা ধারক। ভালো করে আমার আঁকাটা লক্ষ্য করো, সি সি সি, এটা C5, এটা C3, এটা C4। কি করেছি আমি যে দুটো হিসেবে নিলাম, যে দুটো আমি হিসাব করতে পারলাম, যে দুটোকে আমি চিনতে পেরেছি যে ওরা দুজন শ্রেণী সমবায় আছে, তাদেরকে বাদে বাকি সার্কিট যেমন আছে সেরকমই রাখলাম। সেটা আমি কেন চেঞ্জ করবো, সেটা আমি খুলবো কেন, আমি তো জানি না সেই সম্পর্কে, আইডিয়া নেই। এবারে এই দুজনের জায়গায় আমি একজনকে আনবো যার ভ্যালু হবে C/2। তাহলে এই দুজনের জায়গায়, এই দুজন কোথায় জোড়া ছিল, এখানে জোড়া ছিল, তাহলে এই দুজনের জায়গায় আজকে আমি একজনকে নিয়ে এলাম যার ভ্যালু হচ্ছে C/2। দেখো বুঝতে পারলে কিনা, এটা হচ্ছে C ড্যাশ। এই হচ্ছে সার্কিট, একটু ছোট হচ্ছে, লক্ষ্য করো আস্তে আস্তে। তাহলে এই দুটোকে আমি পাল্টাতে পেরেছি। এখন এই দুটোর জায়গায় আমি C/2 ধারক একটা বাজার থেকে কিনে এনে লাগিয়ে দেবো, কাজ সেম হবে। এবারে চলে আসা যাক C ড্যাশ ও C5। এবার সবচেয়ে সহজ করা কোনটা, C ড্যাশ আর C5। C3 C4 শ্রেণী সমবায় নয়, অনেকের মাথায় আসবে C3 আর C4 শ্রেণী সমবায়। এটা পরপর নয়, এখান দিয়ে একটা রাস্তা আছে, এখানে একটা তার বার করা আছে, এই দুটো পয়েন্ট মানে এই দুটো থেকে তার বার করতে হবে, ওইখান থেকে কারেন্ট সাপ্লাই হবে। তাহলে এই দুজন দেখো সমান্তরাল আছে, এটা ওপর দিয়ে এটা নিচ দিয়ে, শুধু এই দুটো সমান্তরাল আছে। C ড্যাশ আর C5 এদের তুল্য ধারকত্ব C ডবল ড্যাশ হলে, ওরা কিসে আছে বললাম, সমান্তরাল। সমান্তরালে কি হবে, যোগ হবে, C/2 প্লাস C করলে 3C/2। তাহলে ফের ছবি আঁকবো আমি, এখান থেকে ফের নতুন ছবি আঁকছি, যেটা হবে AB নো চেঞ্জ। AB বিন্দু উঠবে না, গোটা অঙ্ক শেষ হয়ে যাবে, কিন্তু AB বিন্দু কখনো মোছা যাবে না, ওটা শেষ পর্যন্ত থাকবে। এটা মাথায় ঢুকিয়ে নাও, তাহলে কোনো সমস্যা হবে না। তুমি ভুল করলে তোমার আটকে যাবে। আমার এই কথাটা মনে রাখো, যে দুটো বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব বের করতে বলবে, সেই দুটো একদম অঙ্ক শেষ হয়ে যাবে, তাও কিন্তু ওই দুটো বিন্দু থাকবে, কারণ ওই দুটো জায়গায় তুমি চেঞ্জ করতে তো, তাহলে ওই দুটো জায়গায় কি করে মুছে যাবে। তাহলে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে, এইটা হচ্ছে C3, সেটার মান C, এটা C4, সেটার মানও C। আমরা যেটা চেঞ্জ করেছি সেটা এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে চেঞ্জ করেছি। এই যে দুটো ধারক ছিল, এই দুটো ধারককে আমি আজকে খুলে একটা ধারক এই দুটো বিন্দুর মধ্যে বসিয়ে দেবো, যার ভ্যালু C ডবল ড্যাশ, সেটা হচ্ছে 3C/2। ভালো করে বোঝো, সেই AB বিন্দু ফিক্সড থাকবে, AB বিন্দু নিয়ে নাড়াচাড়া করা যাবে না। এখন চলে আসা যাক C ডবল ড্যাশ ও C3। C ডবল ড্যাশ আর C3 কেমন আছে লক্ষ্য করো, এখান থেকে শুরু করো হাঁটা, এখান থেকে সোজা গেলাম C ডবল ড্যাশ, এখানে গিয়ে বেঁকেছে, বাঁকুক না, পরপর আছে কিনা লক্ষ্য করো। বাঁকা থাকতে পারে রাস্তা, কিন্তু পরপর যাচ্ছে কিনা, মাঝখানে কোনো রাস্তা বেরিয়ে যায় না তো। এখান থেকে শুরু করে এই গেলাম, এখান দিয়ে এটা যদি তারটা তো তুমি যদি বাঁকি দাও কি সমস্যা আছে, তাহলে এখান থেকে গিয়ে এই গেল, তাহলে এতটুকুর মধ্যে লক্ষ্য করো এরা দুজন পর পর আছে, মানে এরা দুজন শ্রেণী সমবায় আছে। এরা দুজন যদি শ্রেণী সমবায় থাকে, তাহলে এদের তুল্য ধারকত্বকে যদি তুমি C ট্রিপল ড্যাশ নাম দাও, C ড্যাশ C ডবল ড্যাশ, এখন যদি C ট্রিপল ড্যাশ নাম দাও, তাহলে হিসেব করতে হবে 1/C ট্রিপল ড্যাশ, শ্রেণী সমবায় আছে না, তার মানে 1/3C/2, 2টা উল্টে গেল, প্লাস C3, এইটার ভ্যালু কত, সেটা হচ্ছে C, 1/C। লসাগু করলে যেটা হবে সেটা হচ্ছে যে 3C লসাগু, এটা হবে 2 + 3, এখান থেকে C ট্রিপল ড্যাশ পাবো 3C/5। ফের ছবি আঁকতে হবে, ছবিগুলো স্টেপ বাই স্টেপ চলবে। এখান থেকে পরের ছবি লক্ষ্য করো, আমি এখানে যাচ্ছি, তাহলে আমি এই দুটো AB বিন্দু চেঞ্জ হবে না, আবার বলছি শেষ হয়ে এসছে অঙ্ক প্রায়, AB বিন্দু চেঞ্জ হবে না, এটা হচ্ছে C4, সেটা হবে C। আর এই A থেকে শুরু করে তুমি B তে গেছিলে দুজনকে ভায়া হয়ে, C ডবল ড্যাশ আর C3 হয়ে তারপর যাচ্ছিলে। এখন তুমি এই দুজনকে খুলে দিয়ে
একটা ধারক বাজার থেকে কিনতে পেরেছো যার ভ্যালু 3c/5, তাহলে এটা হয়ে গেল 3c/5, 3c/5, এটাকে আমরা c ট্রিপল ড্যাশ নাম দিয়েছি। এবার আমার কাজ শেষ হয়ে এসছে, তাহলে এখন c ট্রিপল ড্যাশ ও c4 এদের থেকে আমি পাচ্ছি এদের তুল্য ধারকত্ব, যেটাকে আমি c টোটাল নাম দিচ্ছি, সেটা এদের দুজনের যোগফল, কারণ এরা সমান্তরাল সমবায় আছে। তার মানে 3c/5 প্লাস c করলে চলে আসবে 8c/5। এটাই হচ্ছে আমার ফাইনাল ধারক হবে, যেটা আমি বাজার থেকে কিনতে যাব, সেটা হবে 8c/5, এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব। এটা হচ্ছে ফাইনাল আনসার। ভালো করে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো, আর ছবি কিন্তু আঁকতে হবে। ছবি যদি স্টেপ বাই স্টেপ না আঁকো তাহলে কিন্তু তোমার গুলিয়ে যাবে। জিনিসটা দেখো বোঝা গেল কিনা। এবারে কোশ্চেনটা একটু ভালো করে লক্ষ্য করো। এখানে একটা বর্তনী দিয়ে দিয়েছে যেখানে মিশ্র সমবায় রয়েছে, সেখানে একটা ব্যাটারি জুড়ে দিয়েছে, সেই ব্যাটারির ভ্যালু 10 ভোল্ট। এই বর্তনীতে যে তিনটে ধারক আছে, সেই তিনটে ধারকের আধান কত বলতে হবে, ওদের প্রত্যেকের বিভব কত। আমরা জানি ধারকের বিভব মানে ধারকের দু প্রান্তের বিভব প্রভেদ কত। আর তারপরে একটা কোশ্চেন দিচ্ছে সমবায়টার মোট শক্তি, সঞ্চিত শক্তি কত। তো লক্ষ্য করো কিভাবে করছি। প্রথম প্রশ্নটা আগে করব, দ্বিতীয় প্রশ্নটা অনেক সহজ, সেটা পরে হয়ে যাবে। প্রথমটা স্টেপ বাই স্টেপ বোঝাবো। তাহলে প্রথম আমাদের বার করতে হবে এদের তুল্য ধারকত্ব, কারণ এই ব্যাটারি তো চার্জ সাপ্লাই করবে এখান থেকে। তা ব্যাটারি যে চার্জ সাপ্লাই করবে সেটা কাকে দেখে সাপ্লাই করবে, এই তিনজনকে আলাদা করে ভাববে না। ওর কাছে ইনফরমেশান চাই যে মোট কত ধারকত্বের জন্য আমাকে চার্জ ছাড়তে হবে। আমি মোট এত টাকা পাঠিয়ে দিলাম, এবারে সেটা তিনজন মিলে ভাগ করে নিল। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এই সার্কিটটাকে আমি ছোট করি প্রথম, যে এটাকে যদি ছোট করি লক্ষ্য করো পাবো 10 ভোল্টটা ব্যাটারি যেখানে কানেক্ট থাকবে, এটাই সেই বিন্দু, এটাই সেই বিন্দু, এ বিন্দু বি বিন্দু, যেটা আমি বলেছি চেঞ্জ করা যাবে না, কারণ ওখানেই তুমি তো কানেকশানটা দিবে, তো ওটাই কী করে চেঞ্জ করবে। আর এটা জোর করে আমি আর একটা ডি বিন্দু নামকরণ করলাম। তাহলে সার্কিটটা হবে বলতে গেলে এইখানে এ বিন্দু আর বি বিন্দুর মাঝখানে রোধগুলো থাকবে। প্রথম 6 আর 4-এর তুল্য ধারকত্ব বার করতে হবে। 6 ও 4, 6 মাইক্রোফ্যারাড ও 4 মাইক্রোফ্যারাডের তুল্য ধারকত্ব হবে। ওরা আছে কিসে দেখাই যাচ্ছে একদম স্পষ্ট, সমান্তরাল হবে। C1 সেটা হবে 10 মাইক্রোফ্যারাড, মানে এই জায়গাটায় একটা ধারক আমি কানেক্ট করতে পারি, যেটা হবে 10 মাইক্রোফ্যারাড। আর বাঁদিকে তো অলরেডি আগে থেকেই একটা 10 মাইক্রোফ্যারাড আছে। এইবার দেখতে পাচ্ছি যে এরা দুজন আবার শ্রেণী সমবায়। তাহলে এই সার্কিটটা ফাইনালি গিয়ে দাঁড়াচ্ছে, যেটা 10 ভোল্ট ছিল, এখন এটা হলো C1। তাহলে C1 ও 10 মাইক্রোফ্যারাড, এটা তুল্য ধারকত্ব হবে। এরা দুজন শ্রেণী সমবায়, 10 মাইক্রোফ্যারাড আর 10 মাইক্রোফ্যারাডের তুল্য ধারকত্ব যদি C টোটাল নাম দাও, তাহলে 1/C টোটাল হবে 1/10 প্লাস 1/10, এখান থেকে C টোটাল হবে 5 মাইক্রোফ্যারাড। ভালো করে লক্ষ্য করো, এইটা আমাদের কাজে লাগবে। তার মানে বর্তনীটা আমি এরম ভাবতে পারি, 5 মাইক্রোফ্যারাডের একটা ধারক জোড়া রয়েছে, ব্যাটারিটার ভোল্টেজ 10 ভোল্ট, আর এটা 5 মাইক্রোফ্যারাড। এ বিন্দু বি বিন্দু নো চেঞ্জ, সেম জায়গাতেই আছে। এই তিনজন মিলে থেকে যা কাজ করবে এ একা থেকে তাই কাজ করবে। তাহলে এই ব্যাটারি এই 5-এর জন্য চার্জ পাঠালে যা চার্জ পাঠাবে, তাহলে এই তিনজনের জন্য সেম চার্জ পাঠাবে। এটা তো সমতুল্য বর্তনী। অতএব ব্যাটারি থেকে যে আধানটা বেরোবে, অতএব বর্তনীর মোট আধান কোনটা, যেটা ব্যাটারি থেকে আসবে, সেটা হবে কিউ টোটাল ইকুয়ালস টু সি টোটাল ইন্টু ভি টোটাল। ভি মানে মোট ভোল্টেজ যেটা সাপ্লাই হচ্ছে, সেটা হবে 5 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড, আর এটা 10 ভোল্ট করলে চলে আসবে 50 মাইক্রোকুলম। তাহলে এখান থেকে 50 মাইক্রোকুলম চার্জ কিন্তু আসবে, এখান থেকে 50 মাইক্রোকুলম চার্জ এদিকে এগোবে।
এবারে ভালো করে লক্ষ্য করো, এই যদি 50 মাইক্রোকুলম চার্জ এই পর্যন্ত আসে, তাহলে এখান থেকে আসা মানে এখান থেকেই আসছে। আমি এখানেও ভাবতে পারি, তাহলে এখান থেকে 50 মাইক্রোকুলম চার্জ এসছে, তাহলে এইটা তো শ্রেণী সমবায়, এটা তো পর পর যাবে, তাহলে এতেও হবে 50 মাইক্রোকুলম। ওটা যেহেতু রাস্তায় পড়েছে, তাহলে ওর মধ্যে দিয়েই 50 মাইক্রোকুলম পাস করবে। অতএব 10 মাইক্রোফ্যারাড এর আধান সমান সমান 50 মাইক্রোকুলম। একটা কোশ্চেন কিন্তু হয়ে গেল। এবং 10 মাইক্রোফ্যারাডের বিভব কত হবে? আমরা জানি বিভব হবে ধারকত্ব যদি 10 হয়, আধান যদি এটা হয়, তাহলে আমরা জানি আধান ভাগ ধারকত্ব যদি আমরা করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো বিভব। তাহলে 10-এর বিভব হলো 5 ভোল্ট। তাহলে 10 মাইক্রোফ্যারাডের আমি দুটো জিনিস পেয়ে গেছি, আধান কত, বিভব কত পেয়ে গেছি। মানে এডির মধ্যে আমি পেয়ে গেছি এই জায়গাতে বিভব, সেটা হচ্ছে 5 ভোল্ট। তাহলে এই জায়গায় বিভব যদি 5 হয়, তাহলে এখানটা তো বিভব 5, এই সার্কিটেও তো আমি এরকম ভাবে বলতে পারি 5। তাহলে লক্ষ্য করো, এটা যদি 10 ভোল্ট মোট হয়ে থাকে, তার মধ্যে 5 ভোল্ট পাচ্ছে এডি বিন্দুটা, তাহলে বাকি ভোল্টেজটা কে পাচ্ছে? ভোল্টেজ মানে তো শক্তি। তাহলে এইটা যদি 5 ভোল্ট পায়, তাহলে এখানটা পাচ্ছে কত ভোল্ট? না, এটা পাচ্ছেও 5 ভোল্ট। অতএব ভিডিবি, ডি আর বি বিন্দুর বিভব প্রভেদ ভিডিবি সমান সমান 10 মাইনাস 5 করলে 5 ভোল্ট। এটাই কার কার বিভব? এইটা হচ্ছে ডিবির বিভব। ডিবি বিন্দুর মধ্যে আবার এরা দুজন সমান্তরালে জোড়া আছে। আমরা বৈশিষ্ট্য ভালো করে আগের ক্লাসে দেখেছি যে দুটো ধারক যদি সমান্তরালে জোড়া থাকে, তাহলে তাদের সবার বা দুটো ধারকের বিভব প্রভেদ দু প্রান্তের সমান হবে। তার মানে অতএব 4 মাইক্রোফ্যারাড ও 6 মাইক্রোফ্যারাড এর বিভব সমান সমান 5 ভোল্ট। তাহলে আমরা পেয়ে গেলাম, এখন 4 আর 6 বিভব পেয়ে গেছি। তাহলে এবার আধান আমরা নিশ্চয়ই পারবো। অতএব 4 মাইক্রোফ্যারাডের আধান সমান সমান, যে কোনো ধারকের আধানের ফর্মুলা হচ্ছে তার ধারকত্ব মানে 4 × 10⁻⁻6 ইন্টু ভি, সি ভি, কিউ সমান সি ইন্টু ভি। ভি কত? 4-এর বিভব বললাম না যে 5 ভোল্ট, এখানে তো 5 ভোল্টই পড়ছে, তাহলে এটা 5 করলে 20 মাইক্রোকুলম হচ্ছে 4 মাইক্রোফ্যারাডের মধ্যে যে আধানটা গেছে। আর 6 মাইক্রোফ্যারাডের আধান একইভাবে করব, 6 × 10⁻⁻6 ইন্টু 5 করলে পেয়ে যাচ্ছ, দেখো 5 × 6 = 30 মাইক্রোকুলম। 30 মাইক্রোকুলম। প্রত্যেকটা ধারকের বিভব আর আধান কিন্তু আমরা পেয়ে গেলাম। 2 নম্বর প্রশ্নে বলেছে মোট সঞ্চিত শক্তি। তাহলে সেটা হচ্ছে সঞ্চিত শক্তির সূত্র হচ্ছে ½ CV²। তো মোট যখন দেখবে তখন তোমায় এই সার্কিটটা দেখার দরকার নেই, একেবারে এই সার্কিটটা দেখো, কারণ এই সার্কিটটা যা বোঝায় এই সার্কিটে তাই বোঝায়, তো সমতুল্য সার্কিট। তো তাহলে এই জটিল সার্কিট দেখে কেন আমরা ভাববো, এটা থেকে ভাববো। তাহলে সি টোটাল ভি টোটাল, ভি টোটাল দেওয়ার দরকার নেই, ওটাই ভি, একটাই ভি আছে, করলে ½ ইন্টু সি টোটাল হচ্ছে আমরা পেয়েছি যে 5 মাইক্রোফ্যারাড মানে 10⁻⁻6, আর এইটা পেয়েছি আমরা 10 ভোল্ট তার স্কোয়ার, করলে চলে আসবে 2.5 ইন্টু 100 ইন্টু 10⁻⁻6, করলে যেটা আসবে সেটা হচ্ছে দেখো 250, আর এটা মাইক্রো, শক্তির একক কি? জুল। তার মানে আনসারটা হচ্ছে 250 মাইক্রোজুল। ভালো করে জিনিসটা ধরে ধরে দেখো, পারলে দুবার দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। পরের কোশ্চেনটা দেখো, আগের মতো একই রকমের একটা কোশ্চেন দিয়েছে, যেখানে বর্তনীটা একটু আলাদা করে দিয়েছে। প্রশ্ন সেম, যে প্রতিটা ধারকের আধান বার করতে হবে, বিভব বার করতে হবে, আর বর্তনীর মোট সঞ্চিত শক্তি বার করতে হবে। তো প্রথম কাজ হবে টোটাল ধারকত্ব বা তুল্য ধারকত্ব কত বার করে নেয়,
সেটা আমি করে রেখেছি, দুটো স্টেপ আমি করে রেখেছি। যে ওপরে দেখো 20 আছে, নিচের এই 30 আর 60, এই 30 আর 60 মাইক্রোফ্যারাড শ্রেণী সমবায় আছে, দেখা যাচ্ছে, সহজ ছবি আছে। তো এটা দুজনকে আমি চেঞ্জ করতে পারি, একটা বাজার থেকে 20 মাইক্রোফ্যারাডের ধারক কিনে এনে এটা দুজনকে খুলে আমি লাগিয়ে দিয়েছি। তারপরে এই 20 আর এই 20 দেখতে পাচ্ছি সমান্তরাল সমবায়, সেই দুটোর জায়গায় আমি একটা 40 মাইক্রোফ্যারাড, কারণ সে সমান্তরাল সমবায় জানি যোগ হবে, আমি সেটা দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে 2 নম্বর কোশ্চেনটাই পরে আসছি, এবার আমি 1 নম্বর কোশ্চেনটা আসি। এখান থেকে আমি মোট সঞ্চিত শক্তি পেয়ে যাব। যে প্রথম কোশ্চেনটাই বলেছে প্রত্যেকের আধান বার করতে হবে। তাহলে প্রথম কথা ভাবো, আমি নামকরণ করেছি এ বি বিন্দু, আর মাঝখানের পয়েন্টটাকে ডি বিন্দু নামকরণ করে দিলাম। তাহলে এ বি বিন্দু, এই দুটো। তাহলে এই যে এ বি বিন্দুর মধ্যে 20 মাইক্রোফ্যারাড আর 20 মাইক্রোফ্যারাড আছে, এরা কিসের হচ্ছে? এই ছবি থেকে। এখন এই ছবিতে দেখাও, এ বি বিন্দুর, এ ও বি বিন্দুর বিভব প্রভেদ, বিভব প্রভেদ সেটা হচ্ছে 100 ভোল্ট। সেটাকে আমি ভিএবি নাম দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এটা যদি 100 ভোল্ট হয়ে থাকে, তাহলে এটা কার ভোল্টেজ? এটা 20 মাইক্রোফ্যারাডের ভোল্টেজ, মানে ওপরের 20 মাইক্রোফ্যারাডের ভোল্টেজ আর নিচের 20 মাইক্রোফ্যারাডের ভোল্টেজ। কারণ আমরা জানি সমান্তরালে সবার দুই প্রান্তের বিভব প্রভেদ সমান থাকে। তাহলে ওপরের 20 বিভব হয়ে গেল 100 ভোল্ট, আর নিচের 20 বিভব হয়ে গেল 100 ভোল্ট। ওপরের 20টা কোনটা? আসল ছবিতে যাও, আসল ছবিতে এইটা হচ্ছে ওপরের 20, তার মানে এর ভোল্টেজ আমরা পেয়ে গেলাম 100 ভোল্ট। লক্ষ্য করো কিরম ভয় পেলাম। অতএব এটাকে আমি 20 মাইক্রোফ্যারাডই বলছি, 20 মাইক্রোফ্যারাডের বিভব সমান সমান 100 ভোল্ট। অতএব 20 মাইক্রোফ্যারাডের আধান, আধান হবে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 100। আধানের সূত্র কি? কিউ সমান সি ভি, সি ইন্টু ভি করলে চলে আসছে 2000 মাইক্রোকুলম হচ্ছে ওপরেরটা চার্জ। এবার নিচের দুটো বেশ ইন্টারেস্টিং, ভালো করে বোঝো আমি কিভাবে বার করছি। এই 20 মাইক্রোফ্যারাডের ভোল্টেজ কত? এই 20-র ভোল্টেজ পেয়েছি 100 ভোল্ট, এই 20-রও ভোল্টেজ পেয়েছি 100 ভোল্ট, কারণ ওরা সমান্তরালে আছে। এবারে এই 20টা মানে কে? এই 20টা মানে হচ্ছে এই দুটো ধারক মিলে 20। তার মানে 30 আর 60 মাইক্রোফ্যারাড দুজন মিলে পাচ্ছে 100 ভোল্ট। বোঝা গেল কিনা? এই 20 মানেই তো এই 30 আর 60। তাহলে এই 20 মাইক্রোফ্যারাড যদি 100 ভোল্ট পায়, এনার্জি পায়, তাহলে সেটা কারা পাচ্ছে? সেটা অ্যাকচুয়ালি 30 আর 60 পাচ্ছে। অতএব 30 মাইক্রোফ্যারাড ও 60 মাইক্রোফ্যারাডের মোট বিভব প্রভেদ সমান সমান 100 ভোল্ট। এদের দুজনের মোট বিভব প্রভেদ 100 ভোল্ট, এরা দুজন মিলে যেটা পাচ্ছে এটা পেয়ে গেলাম। এবার এই 20-র মধ্যে আধান কত? এই 20 পাচ্ছে 100 ভোল্ট, তাহলে আধান মানে এই বর্তনীর আধান তুমি যদি আলাদা করে চাও আর একটা বর্তনী আঁকতে পারো, যেখানে অ্যাকচুয়ালি 30 আর 60 শ্রেণীতে রয়েছে আর একটা 100 ভোল্ট কানেক্ট আছে। এটা করতেই পারি তো, সমান্তরাল মানে এরা তো 100 ভোল্ট পাবে আর এ একা 100 ভোল্ট পাবে, তো আমি ছাড়িয়ে এরম করে আঁকতেই পারি তো, একই ব্যাপার। তাহলে এই বর্তনীতে মোট আধান হবে, সেটা হচ্ছে এই দুজনের তুল্য ধারকত্ব 20 ইন্টু 100। 20 মাইক্রোফ্যারাড মানে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 100 করলে 2000 মাইক্রোকুলম। মানে এর মধ্যেও 2000 মাইক্রোকুলম আধান যাচ্ছে। কার মধ্যে যাচ্ছে? ওর মধ্যে যাওয়া মানে কিন্তু এর মধ্যে যাওয়া। এর মধ্যে মানে কার মধ্যে? 30 মাইক্রোফ্যারাড আর 60 মাইক্রোফ্যারাড দুজন শ্রেণী সমবায় আছে, তাহলে দুজনের মধ্যে দিয়েই আমি জানি শ্রেণী সমবায় সমান আধান যাবে। তার মানে এটা কার কার আধান হয়ে গেল? এটাই আধান হয়ে গেল 30 মাইক্রোফ্যারাডের আধান, এটাই আধান হয়ে গেল 60 মাইক্রোফ্যারাডের আধান। তাহলে যদি তুমি 30 মাইক্রোফ্যারাড আর 60 মাইক্রোফ্যারাডের আধানটা পেয়ে গিয়ে থাকো, তাহলে
নিশ্চয়ই ওদের বিভব পেয়ে যাবে। তাহলে 30-এর বিভব, তাকে আমি নাম দিলাম V30, V30, সেটা কত হবে? আধান ভাগ ধারকত্ব। আধান কত পেয়েছি না 2000, আধান পেয়েছি 2000 মাইক্রোকুলম, আর 30-এর ধারকত্ব হচ্ছে 30 মাইক্রোফ্যারাড। মাইক্রো কাটবে, তার মানে এটা 200/3 ভোল্ট, 200/3 ভোল্ট। আর V60 হবে 2000 মাইক্রো ভাগ 60 মাইক্রো, কাটাকুটি করলে 200/6 ভোল্ট। ভালো করে স্টেপগুলো লক্ষ্য করো কিভাবে কি করছি আমি। আলাদা আলাদাভাবে তোমায় সার্কিটগুলো ঢুকতে হবে, আলাদা আলাদা ব্রাঞ্চে আলাদা করে তোমায় ঢুকতে হবে। তাহলে এইভাবে তুমি প্রত্যেকটা ধারকের আধান পেয়ে গেলে আর বিভব পেয়ে গেলে। এবারে সেকেন্ড কোশ্চেনটা খুব ইজি, তার জন্য আমি মোট ধারকত্ব বার করে রেখেছিলাম, সেটা ইউজ করলেই হবে। যে মোট সঞ্চিত শক্তির ফর্মুলা আমরা জানি হাফ CV স্কোয়ার, হাফ CV স্কোয়ার। সি হচ্ছে কত 40 মাইক্রোফ্যারাড, মানে 10⁻⁻6, আর ভি স্কোয়ার হচ্ছে এখানে 100 স্কোয়ার, করলে চলে আসছে এটা 20 ইন্টু 10⁻⁻6 ইন্টু 10⁻, এটা করলে 4 এত জুল। তাহলে এটা যদি আমরা হিসেব করি একটুখানি, তাহলে পাবো এখানে 4টে শূন্য, এখানে একটা শূন্য, 5টা শূন্য, মানে 0.2 জুল হচ্ছে বর্তনীতে মোট সঞ্চিত শক্তি। পরের কোশ্চেনটা যেটা বললাম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2012 সালের কোশ্চেন, ভালো করে দেখো কিভাবে করতে হবে। একটা বর্তনী দিয়েছে যেখানে 4টে ধারক দিয়েছে, দুটোর মান 2C করে আর দুটোর মান 2C করে, আর বলে দিচ্ছি এক্স আর ওয়াই বিন্দুর বিভব প্রভেদ 60 ভোল্ট। মানে ব্যাটারি না এঁকে এরম করে রেখেছে। তো এই সার্কিটটাকে আমি প্রথমে আমার মতো করে নিই। সার্কিট এমন দেবে দেখে ভয় পাবে, কিন্তু ভয় পাওয়ার দরকার নেই, সেটাকে তুমি তোমার মতো চেঞ্জ করে নিয়ে সহজ করে নাও। আমি সেই সহজ সার্কিট নিয়ে ডিল করব। তাহলে এটা যেটা আঁকা আছে ভালো করে লক্ষ্য করো, এই দিকে 3টে আছে, মানে 3টে ধারক পরপর আছে, তাহলে আমি তাই করলাম। 3টে ধারক যদি পরপর থাকে, তাহলে আমি 3টে ধারককে আমি পরপর রাখলাম। কোন 3টে গেছে? এটা হচ্ছে 2C, এইটা সেই M বিন্দু, এটা সেই N বিন্দু, যার মাঝে আছে C, আর এটা 2C, ওই 3টে পরপর হলো। আর এই দিকে জোড়া আছে একটা C, মানে এই দিকে জোড়া আছে আর একটা ধারক যেটা C, আর এইখান থেকে দুটো পয়েন্ট বার করে বলছে এখানে নাকি ওরা বিভব প্রভেদ দিয়েছে 60 ভোল্ট। মানে আমি মনে মনে এখানে ভাবতে পারি দেন এখানে একটা ব্যাটারি কানেক্ট করা আছে যেটা 60 ভোল্ট। দেখো তাহলে বর্তনী কিন্তু আমরা নতুন করে এঁকে ফেললাম। এবারে লক্ষ্য করো, এটা হচ্ছে সি, এটা 60 ভোল্ট, ওপরে 3টে আছে শ্রেণী সমবায়, ওপরে 3টে আছে শ্রেণী সমবায়, এইটা সেই এক্স আর ওয়াই বিন্দু। ওপরে 3টে যদি শ্রেণী সমবায় থাকে, তাহলে আমি ওদের তুল্য ধারকত্ব লিখতে পারবো যে 1/C1 সমান 1/2C প্লাস 1/2C প্লাস 1/C। এটা সলভ করলে আসবে 2/2C প্লাস 1/C, 2 কাটবে, মানে 2/C উল্টে গেলে C1 হবে C/2। মানে কি বলছি যে এই সার্কিটটাকে আমি এইভাবে আঁকতে পারি, ওপরে 3টে অ্যাকচুয়ালি C/2 আছে, আর নিচে একটা ধারক আছে C, তার সঙ্গে একটা ব্যাটারি জোড়া আছে যেটা 60 ভোল্ট বিভব প্রভেদ সাপ্লাই করছে। ওরা ব্যাটারি বলেন, আমি ব্যাটারি বলে নিচ্ছি। তাহলে উপরের রাস্তাটার ভিতরেই কিন্তু MN বিন্দু আছে, আমাদের যে বিন্দু দুটোর মধ্যে বিভব প্রভেদ বার করতে হবে, ভুলে যাও না। তাহলে উপরের রাস্তার বিভব প্রভেদ কত? এই দুটো বিন্দুর আমি নাম করলাম কিছু একটা, ধরে নাও পি আর আর। তাহলে পি আর বিন্দুর বিভব প্রভেদ কত? 60 ভোল্ট। এই বিন্দু দুটোর বিভব প্রভেদ কত? 60 ভোল্ট, কারণ এরা দুজন কিছু রয়েছে সমান্তরাল রয়েছে। তাহলে পি আর বিন্দুর বিভব প্রভেদ, পি ও আর বিন্দুর বিভব প্রভেদ সমান সমান 60 ভোল্ট। তাহলে ওই রাস্তায় চার্জ কত হবে?
হ্যাঁ, এই ধারকটার বিভব যদি 60 হয় তাহলে ওই ধারকটার চার্জ কত? তাহলে পি আর এই রাস্তাতে চার্জ হবে, সেটা হবে আধান সমান জানি ধারকত্ব C/2 ইন্টু ভোল্টেজ করলে 30C। ভালো করে করো, 30C এত আধানটার পরিমাণ এত। কোন দিকে, কোন ধারকের আধান? এই রাস্তায় আধান হচ্ছে 30C। তো এই রাস্তাটা মানে কোন রাস্তাটা? এই রাস্তাটা মানে বড় সার্কিটটাতে এই রাস্তাটা, তার মানে এই দিকে ঢুকেছে 30C, কিউ সমান 30C, এই আধান ঢুকেছে। এবারে ভাবো এরা তিনজন কিসে রয়েছে? শ্রেণী সমবায় রয়েছে। তাহলে এটার আধান হবে 30C, এটার আধান হবে 30C, এটার আধান হবে 30C। তাহলে আমরা পেয়ে গেলাম VMN, মানে এই দ্বিতীয় যে ধারকটা আছে উপরের রাস্তায় তার বিভব প্রভেদ হবে, তার আধান কত? এই আধানটা যাবে তো, শ্রেণী সমবায়ে আধান সেম থাকে, তাহলে এই রাস্তায় যে আধানটা ঢুকেছে সেটা তো তিনজনের কাছে যাবে, তাহলে সেটা হবে 30C ডিভাইড বাই এর ধারকত্ব C, কাটাকুটি করলে হয়ে যাচ্ছে 30 ভোল্ট। তার মানে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। ভালো করে জিনিসটা দেখো, বুঝতে পারলে কিনা। ধারকের মিশ্র সমবায় আজকের মতো এতটুকুই। আমি ধারকের মিশ্র সমবায় নিয়ে পরে আবার একটা ক্লাস নিয়ে আসবো অবশ্যই। তবে তোমরা আপাতত যতটুকু বুঝলে, এটা থেকে বইয়ের যে MCQ আর এক্সারসাইজ আছে সেখানে প্রচুর কোয়েশ্চেন আছে, সেগুলো সলভ করো। সেগুলো করলে তোমার কনফিডেন্স তবেই বাড়বে, আর আমাকে অবশ্যই কিন্তু জানাবে যে বোঝা যাচ্ছে কিনা। চলো, টাটা।